শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। বেলুনডাঙা নামটি শুনলে হয়তো মনে হতেই পারে এক আনন্দের মেলা, যেখানে আকাশ ভরা বেলুন উঠছে। কিন্তু না, এই বেলুনডাঙা গ্রামটি আসলে প্রকৃতির এক শান্ত, অচেনা, নিস্তব্ধ কোণে লুকিয়ে থাকা একটা জায়গা। এই গ্রামের মাটির রঙে যেমন সবুজ মিশে আছে, তেমনি মিশে আছে এক প্রাচীন রহস্যের ছায়া। গ্রামটি খুবই সাধারণ, কিন্তু তার জীবনধারা বেশ আটপৌরে। আর এই গ্রামেরই ছেলে সোমনাথ, বয়স ওই বছর 26-27। বেলুনডাঙার বেশিরভাগ যুবক যখন কাজের সন্ধানে শহরে পাড়ি দেয়, সোমনাথ তখন উল্টো রাস্তায় হাঁটে। সে শিক্ষকতা করে। পাশের গ্রাম মাধবীলতাপুরের স্কুলে সে বাংলা পড়ায়। তার মনন আধুনিক, যুক্তি আর শিক্ষাই তার জীবনের প্রধান ভিত্তি। গ্রামে বসেও সে বাইরের পৃথিবীর জ্ঞানকে আঁকড়ে ধরতে চায়। তবে এই দুই গ্রামের মধ্যে সংযোগের পথটি যত রহস্যের জন্ম দিয়েছে। বেলুনডাঙার ঠিক বাইরেই দাঁড়িয়ে আছে এক সুবিশাল অন্ধকার জঙ্গল। স্থানীয়রা যাকে ডাকে বেলুনডাঙার জঙ্গল বলে। এই জঙ্গল দুই গ্রামের মধ্যে যাতায়াতের এক দুর্ভেদ্য দেওয়াল। মাধবীলতাপুর থেকে বেলুনডাঙা ফেরার জন্য ঘুর লম্বা পথ ধরলে অনেকটা সময় লাগে, কিন্তু এই জঙ্গলের বুক চিরে পথটা প্রায় অর্ধেক হয়ে আসে। সেটা প্রায় ঘন্টা দেড়েক রাস্তা বাঁচিয়ে দেয়। কিন্তু সন্ধ্যার পর এই রাস্তা ব্যবহার করার সাহস আর কেউ দেখায় না। এই জঙ্গলের বাতাস ভারী, এর শাখা প্রশাখা এমনভাবে জড়িয়ে আছে, দিনের বেলাতেও সূর্যের আলো মাটিতে ঠিক মতো পৌঁছয় না। আর রাতের বেলা, রাত হলে নাকি এ জঙ্গল আরো বেশি জীবন্ত হয়ে ওঠে। গ্রামের মানুষজন মুখে মুখে বলা বলি করে, বহু বছর ধরে কত মানুষ যে এ জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে তার ইয়ত্তা নেই। তারা হয়তো কোনো কাজে রাতে বেরিয়েছে, বা সাহস করে শর্টকাট ধরতে চেয়েছে। তারপর তাদের আর কোনো খোঁজ মেলেনি। শুধু পাওয়া গেছে কিছু পরিত্যক্ত জিনিস, কারো ছেঁড়া জামা, কারো জুতো, বা কারো কোনো ব্যবহার্য সামগ্রী। কিন্তু মানুষের হাড় মাংসের চিহ্নও পাওয়া যায়নি। সোমনাথ প্রথম দিকে এইসব রটনাকে পাত্তা দিত না। তার কাছে সবই ছিল নিছকই কুসংস্কার। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা তার যুক্তিবাদী মনকেও নাড়িয়ে দিয়েছে। মাসখানেক আগে এই গ্রামেরই এক বিধবা ভদ্রমহিলা, যিনি জঙ্গলের ঔষধি গাছপালা আর জড়িবুটি সংগ্রহ করতেন, তিনি গভীর জঙ্গলে প্রবেশ করেছিলেন। তার আর কোনোদিন গ্রামে ফেরা হয়নি। তাকেও কেউ খুঁজে পায়নি। কিন্তু এবার আর শুধু নিরুদ্দেশের গল্প নয়। গ্রামে গুজব রটেছে সে নাকি আর মানুষ নেই। তার অপূর্ণ স্বাদ আর সামাজিক বঞ্চনার রাগ তাকে শাঁকচুন্নি করে তুলেছে। সাদা শাড়ি পরিহিতা, গায়ে নানান রকম গাছ গাছরা জড়িয়ে থাকা এক
অতৃপ্ত আত্মা। আর সে এখন এই জঙ্গলের এক গাছের ডালে বন্দী। রাতের অন্ধকারে যখনই কোনো পুরুষ সেই জঙ্গলে একা পা রাখে, শাঁকচুন্নি নাকি নিজের কাছে তাকে টেনে নেয়, তাকে নিজের স্বামী বানাতে চায় চিরকালের জন্য। সোমনাথ এই কাহিনী শুনেও হাসত, কিন্তু ভেতরে ভেতরে একটা কাঁটা যেন বিঁধে ছিল। আজ রাতের অন্ধকারে সেই হাসিটাকেই হয়তো গ্রাস করতে আসছে এক নতুন গা ছমছমে আতঙ্ক। সেদিন ছিল বৃহস্পতিবার। মাধবীলতাপুর স্কুলের জরুরি এক মিটিং। আর সেই মিটিং শেষ করতে করতে ঘড়ির কাঁটা যখন প্রায় রাত্রি 9টা পেরিয়ে গেল, সোমনাথ কিন্তু টের পায়নি। স্কুল থেকে বেরিয়ে সোমনাথ তার স্কুটারটা স্টার্ট দিল। সে তখনও জানত না তার সামনের পথটা তাকে নিয়ে যেতে চলেছে এক ভয়ঙ্কর অলৌকিক পরীক্ষার মুখে। আর সেই পরীক্ষা হবে তার জীবনের শেষ পরীক্ষা। রাত তখন প্রায় 9:45। মাধবীলতাপুর স্কুলের মিটিং শেষ হতে দেরি হওয়ায় সোমনাথের মেজাজ একটু তিরিক্ষি হয়ে আছে। অন্ধকার ক্রমশ ঘন হচ্ছে, আকাশে অল্প চাঁদ, কিন্তু হেডলাইটের আলো ছাড়া রাস্তা বোঝার উপায় নেই। সোমনাথের স্কুটারটা তীব্র গতিতে গ্রামের পথ ধরে ছুটছিল। তার মনে একটাই চিন্তা, সকাল সকাল বাড়ি ফিরতে হবে। রাতে এখনো অনেক কাজ বাকি, কিন্তু জীবন সবসময় সরল রেখায় চলে না। পথের মাঝে একটা অচেনা বাঁকের মুখে সোমনাথের স্কুটারের টায়ারটায় পেরেক ঢুকে গেল। ব্যাস, টায়ার পাংচার। বিরক্তিতে কপাল কুঁচকে গেল তার। এই এখন মাঝ রাতে অচেনা জায়গায়, কি আশ্চর্য, কি বিপদে পড়া গেল। এর থেকে খারাপ আর কি হতে পারে? কার মুখ দেখে যে উঠেছিলাম কে জানে বাবা। এখন এখন এই টায়ার পাংচার সারাবো কোথায়? ভাগ্যিস কিছু দূরেই একটা ছোট চায়ের দোকান আর গাড়ি সারানোর ব্যবস্থা ছিল, কিন্তু সেই দোকানেও কাজ চলছে খুব ধীর গতিতে। টায়ার সারিয়ে হাওয়া ভরে যখন সোমনাথ ফের রাস্তায় নামল, তখন ঘড়ির কাঁটা 10:40 ছুঁয়েছে। চারিপাশ নিস্তব্ধ, শীতল। ইস, এত রাত হয়ে গেল। এখন 10:40, মানে যদি ঘুরপথে বাড়ি ফিরি তাহলেও 11:40, 12:10। ও বাবা, সে তো অনেক রাত হয়ে যাবে। মা চিন্তা করবে, সকালে তো আবার ক্লাস আছে। কি যে করি। সামনে দুটো পথ, একটা লম্বা রাস্তা যা বেলুনডাঙার জঙ্গলকে এড়িয়ে গ্রামের পথ ঘুরে যায়, তাতে সময় লাগে প্রায় ঘন্টা দেড়েক। আর দুই শর্টকাট, যা সরাসরি ওই কুখ্যাত বেলুনডাঙার জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছে। পথটা মেরে কেটে আধ ঘন্টার। বেলুনডাঙার জঙ্গল দিয়ে গেলে আধ ঘন্টায় পৌঁছে যাব। এখন 10:40, খুব বেশি হলে 11:10-15। কিন্তু গ্রামের লোকেরা যা বলে, ওসব সত্যি নাকি? শাঁকচুন্নি, আরে এ তো কেবলই সব ওই আতঙ্ক ছড়ানোর গল্প। আর তাছাড়া শাঁকচুন্নি কি কেবল পুরুষদের আক্রমণ করে নাকি? যদি করতো তাহলে গ্রামের এতগুলো লোক কি আর বেঁচে থাকতো? সব গাঁজা করি। আমি এক কাজ করি, ওই রাস্তা দিয়েই ফিরি। তার শিক্ষিত মন এইসব কুসংস্কারকে পাত্তা দিতে চাইছিল না, কিন্তু রাতের অন্ধকার আর জঙ্গলের ভৌতিক রটনা তার মনের ভেতরে একটা কাঁটা বিঁধিয়েই রেখেছিল। তবু
সময়ের কাছে তার যুক্তি যেন হার মানল। 1.5 ঘন্টা বাঁচানো মানে অনেকটা স্বস্তি। ও লোকে যা যা বলে বলুক, আজ আমি শর্টকাটই নেব। দিনের বেলায় তো বহুবার গেছি ওই রাস্তা দিয়ে, আর স্কুটার ফুল স্পিডে চালালে ওই 1/2 ঘন্টার জঙ্গল পার হতে আর কতক্ষণ। ও কোনো ভয় নেই, আমি ওই রাস্তাতেই যাব। নিজের মনকে শক্ত করে সোমনাথ স্কুটার ঘুরিয়ে নিল জঙ্গলের দিকে। পথের দুপাশে এখন কেবল উঁচু উঁচু গাছ আর ঘন ঝোপঝাড়। জঙ্গলের শুরুতেই বাতাস আরও শীতল হয়ে গেল। সোমনাথের বুকটা খানিকটা ধুকপুক করে উঠল। প্রথম কয়েক মিনিট সোমনাথ দ্রুত গতিতে স্কুটার চালালো। ঘন অন্ধকারে হেডলাইটের আলোয় শুধু সামনের কয়েক ফুট রাস্তা দেখা যাচ্ছিল। যখন সে জঙ্গলের গভীরে প্রবেশ করতে লাগলো, পরিবেশ ততই অস্বাভাবিক হতে শুরু করল। চারপাশে ঝিঁঝি পোকার ডাক, যা এতদিন কানে আসছিল, হঠাৎ করেই যেন থমকে গেল। একটা গা ছমছমে নীরবতা নেমে এলো। মনে হলো সমস্ত প্রাণীরা যেন এক অদৃশ্য বিপদের আঁচ পেয়ে চুপ করে গেছে। রাস্তার দুধারে গাছগুলো যেন আরো ঘন, আরো কালো হয়ে উঠছে। হঠাৎ সোমনাথ অনুভব করল কেউ যেন তাকে নজর রাখছে। পিছন থেকে, পাশ থেকে গাছের কালো কোটরগুলো যেন চোখ হয়ে তার দিকেই দেখছে। সে জোর করে নিজের ভয়টাকে চেপে রাখতে চাইল। আর একটু গেলেই জঙ্গল শেষ হয়ে যাবে। স্পিড বাড়াই, আর একটু স্পিড বাড়াই। সে স্পিড বাড়ালো। ঠিক তখন জঙ্গলের একদম মাঝখানে, যেখানে গাছপালা সবচেয়ে পুরনো আর ঘন, সেখানেই স্কুটারের ইঞ্জিনটা বিকটভাবে শব্দ হয়ে থেমে গেল। হেডলাইট নিভে গিয়ে অল্প ম্লান আলো জ্বলতে থাকলো। ঠিক সেই মুহূর্তে সমস্ত চেষ্টা করেও আর স্টার্ট নিল না স্কুটারটা। সে সম্পূর্ণ অন্ধকারে শাঁকচুন্নির জঙ্গলের ঠিক কেন্দ্রে দাঁড়িয়ে রইল। এক চরম অসহায়তা সোমনাথকে গ্রাস করল। সে চারিদিকে তাকিয়ে দেখল। ঘন অন্ধকারে তার গা শিরশির করে উঠল। ঠিক সেই সময় ওপর থেকে একটা কিছু তার ডান কাঁধে এসে পড়ল। ভেজা, ঠান্ডা আর বিভৎস দুর্গন্ধযুক্ত। পচা ভেজা পাতা আর মাটির মিশেলে তৈরি সেই দুর্গন্ধ নাকে আসা মাত্রই সোমনাথের গা গুলিয়ে উঠল। ইস, কি বাজে গন্ধ! কি এসে পড়লো এটা! ইস, আতঙ্কে সে দ্রুত উপরের দিকে তাকালো। দেখতে চাইল কিসের নিচে সে দাঁড়িয়ে আছে। গাছের ডালে কিছু একটা সাদা, অস্পষ্ট, আর তারই যেন দুটো চোখ জল জল করছে। কিছু বুঝে ওঠার আগেই একটা ভয়ঙ্কর শক্তি দিয়ে আচমকা একটা থাপ্পড় এসে পড়ল তার গালে। বিদ্যুতের ঝলকের মতো সেই আঘাত। সোমনাথের মাথা ঘুরে গেল। মাটিতে পড়ে যেতে যেতে কোনো মতে নিজেকে সামলে নিল। বাম হাতের ভরে সে কোনোভাবে স্কুটারটায় হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। তার ডান গাল গরম হয়ে উঠল। সে শুনতে পেল একটা বিকৃত, করুণ অথচ হিস হিসে কণ্ঠস্বর। এত সাহস! এই জঙ্গলের মধ্যে দিয়ে এত রাত্রে তুই কোথায় যাচ্ছিস? তোকে আজকেও বাঁচাতে পারবে না।
কেউ না। আচমকা থাপ্পড়ের আঘাতে সোমনাথের চোখে সর্ষে ফুল দেখল। তার কান ঝনঝন করছে। সে পড়ে যেতে যেতে শেষ মুহূর্তে স্কুটারটা ধরে নিজেকে সামলে নিলেও গালে হাত দিয়ে দেখল আগুন গরম। এ কোনো মানুষের আঘাত নয়, এ এক অলৌকিক শীতল শক্তির বহিঃপ্রকাশ। তার সকল যুক্তিবোধ, সকল সাহস নিমেষে উবে গেল। সে যা শুনেছিল, যা বিশ্বাস করেনি, তা আজ তার চোখের সামনে, তার অস্তিত্বের উপর আঘাত হানছে। কে 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 ওখানে? কে? না, জনমানুষের কোনো উত্তর এলো না। পরিবর্তে যা ভেসে এলো তা এক বিভৎস চাপা হাসির শব্দ। হাসিটা যেন চারপাশের গাছপালা আর অন্ধকার থেকে প্রতিধ্বনিত হচ্ছে। হাসিটা কখনো করুণ, আবার একই সঙ্গে চরম প্রতিহিংসা পরায়ণ। আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। এই পথের দিকেই আমার চোখ ছিল। আজ তুই আমার শিকার। আজ আর তুই বেঁচে বাড়ি ফিরতে পারবি না। অন্ধকারে সেই সাদা অস্পষ্ট ছায়াটি গাছের ডাল থেকে নিচে নেমে আসছে। সোমনাথের স্কুটারটা তখনও বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সে পালানোর জন্য মরিয়া হয়ে উঠল। স্কুটার ফেলে দৌড়ানোর চেষ্টা করতেই কিছু একটা শিকলের মতো তার পায়ে জড়িয়ে গেল। সে আছাড় খেয়ে মাটিতে পড়ল। হাত দিয়ে দেখল, না, কোনো শিকল নয়, এ হলো গাছের ভেজা লতানো শিকড়, যা মুহূর্তের মধ্যে মাটি ফুঁড়ে উঠে তার পা জড়িয়ে ধরছে। ছাড়ো, ছাড়ো, কি চাই তোমার? কি চাই তোমার? এই পথ, এই জঙ্গল এখন আমার শ্বশুর বাড়ি, আমার নতুন সাম্রাজ্য। তুই এলি সারা জীবন থেকে যা আমার বর হয়ে। আমি তোকে যেতে দেবো না সোমনাথ, তোকে যেতে দেব না। ছায়াটা এবার পুরোপুরি স্পষ্ট হলো। এক মহিলার প্রতিচ্ছবি, পরনে সাদা শাড়ি, কিন্তু শাড়িটা ভেজা আর নোংরা। তার চোখ দুটো যেন গর্তের ভেতর জ্বলছে। গায়ের রং সবুজ। তার লম্বা ভেজা চুল থেকে টপ টপ করে জল ঝরছে, আর সেই জলের গন্ধ পচা পাতা আর শ্যাওলার মতো। তার গোটা গা জড়ানো লতায় পাতায়। তার হাতে ধরা রয়েছে কিছু পচা শাক পাতা। শাকচুন্নি তার নাম ধরে ডাকায় সোমনাথের মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত নেমে গেল। আমার নাম তুমি জানো? আমার নাম তুমি কি করে জানলে? জানি, সব জানি। তুই শিক্ষক, তোর মন যুক্তি বোঝে। তুই বিশ্বাস করিস না আমাকে, তাই না? আয় আয়, বিশ্বাস করাই, আয় আমার কাছে, আয় আয়। এক নিমেষে শাঁকচুন্নি যেন 10 হাত এগিয়ে এলো। তার বিকৃত হাত সোমনাথের হাত ধরে ফেলল। সে স্পর্শ ছিল বরফের মতো ঠান্ডা, অথচ তার ভেতরে যেন এক তীব্র আগুন লুকিয়েছিল। ছাড়ো, ছাড়ো আমাকে, আমি কিছু করিনি তোমাদের। আমায় ছাড়ো, ছাড়ো, আমায় ছাড়ো। করেছিস, তোরা সবাই করেছিস। তোরা তোদের স্ত্রীকে ভালোবাসিস, সিঁদুর পরাস, হাতে হাতে শাঁখা দেখিস। আমার ভাগ্যে কি ছিল?
আমার ভাগ্যে শুধুই অভিশাপ। তুই আমার সেই অপূর্ণ স্বাদ পূর্ণ করবি। এই জঙ্গল থেকে আর কেউ কোনোদিন তোকে খুঁজে পাবে না। তুই এখানেই আমার সঙ্গে চিরকালের জন্য ঘর করবি। শাকচুন্নির কণ্ঠস্বরে এবার এক অদ্ভুত লোভ। সে সোমনাথকে আলতো করে নিজের দিকে টানতে চাইছে। তার সেই টান ছিল শারীরিক শক্তির চেয়েও বেশি, এক অলৌকিক আকর্ষণ যা সোমনাথের চেতনাকে গ্রাস করতে চাইছে। সোমনাথ প্রাণপণে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। আমি আমি যেতে চাই, আমার মা আছেন বাড়িতে, আমি আমি এসব ভূত টুত মানি না, আমি 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 তোমাকে মুক্তি দেব। তুমি তুমি কি চাও বলো, তুমি কি চাও বলো, আমায় ছেড়ে দাও। মুক্তি? মরেও যখন মুক্তি পাইনি তখন আর কিসের মুক্তি? আমি শুধু এক ঝলক জীবনের স্বাদ চাই, যাই সমাজ কেড়ে নিয়েছে। তুই শিক্ষক সোমনাথ, তোর শরীরের রক্তে জীবনের ছোঁয়া আছে। তুই যদি আমার না হতে পারিস তাহলে তোকেও আমার মতো জড় পদার্থ করে দেব। শাকচুন্নির মুখের বিকৃত হাসি যেন আরো প্রশস্ত। সোমনাথ অনুভব করল তার সারা শরীর ধীরে ধীরে ভারী হয়ে আসছে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে বুঝতে পারল শাকচুন্নি তার শক্তি দিয়ে তার জীবনী শক্তি শুষে নিতে চাইছে। সে তখন আর যুক্তি বা বিজ্ঞান খুঁজতে গেল না। এই মুহূর্তটাকে শুধু বাঁচতে হবে। ঠিক তখনই শাকচুন্নি তার কানের কাছে মুখ এনে নিচু শীতল ভয়ঙ্কর স্বরে ফিসফিস করে বলল, আলতা সিঁদুর এনেছিস তো? আজ তোকে দিয়ে আমি নতুন জীবন শুরু করব। নতুন জীবন, আমার অতৃপ্তি মুছে ফেলবো আজ তোকে দিয়ে। আমার বিয়ে হবে, আমি স্বামী সংসার করব। আহা, আমার কতদিনের স্বাদ। শাকচুন্নির হিমশীতল স্পর্শ আর তার কানের কাছে ফিসফিসানি সোমনাথের শরীরকে যেন অবশ করে দিচ্ছিল। তার যৌক্তিক মন এখন কুঁকড়ে গেছে। সে অনুভব করছে তার জীবনী শক্তি ধীরে ধীরে শুষে নিচ্ছে এই অতৃপ্ত আত্মা। সোমনাথ কাঁপা কাঁপা স্বরে বলল, আমি আমি তোমায় মুক্তি দেব। বলো বলো তোমার কি চাই? তুমি কেন এমন করছো? আমি আমি তোমায় মুক্তি দেব। তুমি তুমি আমার সঙ্গে এমনটা করো না। তোমার কি চাই তুমি আমায় বলো। আমি আমি তোমায় মুক্তি দেব। শাকচুন্নি, যার শরীরের ভেজা কাপড় আর চুলের গন্ধ কেবল পচা শ্যাওলার মতো, সে হঠাৎ সোমনাথকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। এবার তার কণ্ঠে ক্রোধের চেয়ে বেশি ফুটে উঠল এক গভীর আদিম যন্ত্রণা। আমার স্বাদ কি ছিল না? স্বামী সোহাগের স্বাদ, মা হওয়ার স্বাদ তোরা আমার জীবন থেকে সব কেড়ে নিলি। আমি জঙ্গল থেকে জড়িবুটি কুড়িয়ে যেটুকু বেঁচেছিলাম তোদের নজরে সহ্য হতো না। সবাই বলতো বিধবা কেন এত সেজে গুজে থাকে। সেজেছিলাম নাকি শুধু বেঁচেছিলাম এই সমাজের তিরস্কার মাথায় নিয়ে? তার কান্না আর হাসি মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। এই প্রথম সোমনাথ তার ভয়ঙ্কর রূপের আড়ালে এক বঞ্চিত নারীর করুণ মুখ দেখতে পাচ্ছে। সোমনাথ ধীরে ধীরে শ্বাস নিয়ে নিজেকে মন থেকে ঠান্ডা করে জিজ্ঞাসা করল, আমি আমি বুঝতে পারছি তোমার কষ্ট, কিন্তু এর জন্য কি তুমি আমাকে মেরে ফেলবে? আর কতজনকে এভাবে শাস্তি দেবে? আমি জানি তোমার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু তার শাস্তি আমাদের মতো নিরপরাধ মানুষগুলো কেন পাবে বলতে পারো?
শাঁকচুন্নি এক ঝটকায় সোমনাথের মুখোমুখি এসে দাঁড়ালো। অন্ধকারেও তার চোখ জল করছে, একেবারে স্পষ্ট। হ্যাঁ দেব, সবাই এই জঙ্গল তোদের সমাজকে দেখানোর জন্য আমার আরশি। তোরা আমার স্ত্রীর মর্যাদা দিসনি, স্বামীর ঘর দিসনি, তাই আমি নিজেই আমার ঘর গড়েছি। এখানে তুই আমার স্বামী হবি। আজ থেকে তোর আর আমার দ্বিতীয় জীবন শুরু হবে। তুই আমার কপালে সিঁদুর পরিয়ে দিবি, আমি আলতা পরবো। আলতা পরবো। শাঁকচুন্নি এবার সোমনাথের দিকে এক লোভী দৃষ্টিতে তাকালো। সে তার মনের দুর্বলতাকে আঘাত করতে চাইল। দেখ, তোর জীবন, তোর যৌবন কেন নষ্ট করছিস? আমার সঙ্গে চল। এখানে কোনো সমাজের ভয় নেই, কোনো নীতির বাঁধন নেই, শুধু আমি আর তুই। আমার কাছে এলে তোর সব ক্লান্তি দূর হবে, তুই আমার আলিঙ্গনে চিরশান্তি পাবি। সোমনাথ প্রায় দুর্বল হয়ে আসছিল। তার শরীর ক্লান্ত, মন বিধ্বস্ত। এই জঙ্গলের অন্ধকার আর শাঁকচুন্নির মানসিক চাপ তার উপর প্রবল প্রভাব ফেলেছিল। না না না, আমি কি করছি? আমি একজন শিক্ষক, আমি যুক্তিবাদী। আমি কেন একটা অতৃপ্ত আত্মার কাছে হেরে যাব? তুমি তো একটা অভিশাপ। তুমি আমার জীবন কেড়ে নিতে পারো না। না, এ হতে পারে না। সোমনাথ কোনো মতে তার পকেট থেকে একটা চাবির গোছা বের করে ছুঁড়ে দিল শাঁকচুন্নির দিকে। এটা ছিল তাকে বিভ্রান্ত করার চেষ্টা। শাঁকচুন্নি চিৎকার করে উঠল, চালাকি! চালাকি করিস আমার সঙ্গে, চালাকি! চাবির গোছা শাঁকচুন্নির শরীরের ভেতর দিয়ে গিয়ে গাছের গুঁড়িতে আঘাত করল। শাঁকচুন্নির মুখ মুহূর্তেই ভয়ানকভাবে বিকৃত হয়ে গেল। তার এই দুর্বলতার সুযোগে সোমনাথ লতানো শিকড় ছাড়িয়ে কোনো রকমে উঠে দাঁড়ালো। সে জানে এই মুহূর্তে তার বাঁচার একমাত্র উপায় মুক্তি। তুমি বন্দী, তুমি নিজে মুক্ত হতে পারছো না, তাই অন্যদের বন্দী করছো। তোমার মুক্তি দরকার, এই প্রতিশোধের আগুন তোমাকেই গ্রাস করছে। শাঁকচুন্নির চোখগুলো মুহূর্তের জন্য যেন স্থির হয়ে গেল। সোমনাথের কথাগুলো তার দুর্বল জায়গায় আঘাত করছে। সে আসলে মুক্তি চায়, প্রকৃত মুক্তি। মিথ্যে, মিথ্যে বলছিস তুই। আমি মুক্তি চাই না, আমি শুধু ভালোবাসা চাই। তুই আমায় আলতা এনে দিবি। হ্যাঁ, সিঁদুর, সিঁদুর এনে দিবি। বল, বল না, বল না, এনে দিবি তো, বল। সে সোমনাথের দিকে হাত বাড়ালো। তার উদ্দেশ্য এবার আরো স্পষ্ট। সে সোমনাথকে শারীরিকভাবে নিজের দিকে নিয়ে আসতে চায়। সোমনাথ পিছিয়ে গেল। আমি একজন মানুষ, আমি তোমার অপূর্ণ জীবন পূর্ণ করতে পারবো না, কিন্তু আমি তোমার গল্প সবাইকে বলতে পারবো। তোমার বঞ্চনার কথা গ্রামের সবাইকে জানাতে পারবো, কিন্তু তার জন্য একটাই শর্ত, যদি তুমি আমায় ছেড়ে দাও তবেই সেটা সম্ভব। শাঁকচুন্নি থমকে দাঁড়ালো। সোমনাথের এই প্রস্তাব জীবিত মানুষের সহানুভূতির প্রস্তাব। তাকে দ্বিধায় ফেলে দিল। প্রতিশোধের চেয়ে কি সত্যের প্রকাশ বেশি শক্তিশালী? শাঁকচুন্নির আত্মা তাহলে কি সত্যি সত্যি মুক্তি চায়? সোমনাথের শেষ কথাগুলো, আমি তোমার গল্প অন্যদেরকে বলতে পারবো, এ যেন শাঁকচুন্নির অতৃপ্ত আত্মাকে এক মুহূর্ত স্তম্ভিত করে দিল। এতদিন সে শুধু প্রতিশোধ চেয়েছে, কিন্তু এই প্রথম এক জীবিত মানুষ তার দুঃখের কথা সকলের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। শাঁকচুন্নির জ্বলন্ত চোখগুলো স্থির হয়ে রইল সোমনাথের দিকে। তার কণ্ঠে আর রাগ বা লোভ নয়, এখন শুধুই এক গভীর যন্ত্রণা। আমার গল্প সবাই শুনবে, আমার কথা আমাকে সবাই শুধু অপয়া বলে চিনেছে। কেউ তো জানতে চায়নি আমি কেন শাঁকচুন্নি হয়েছি। আমার স্বাদ, আমার অপূর্ণ স্বাদ, এই জঙ্গল, এই বন্ধন। আমি মুক্তি চাই, আমি শান্তি চাই।
কিন্তু তোদের সমাজে ওই নোংরামি আমার পায়ে শেকল পরিয়ে রেখেছে। শাঁকচুন্নি ধীরে ধীরে সোমনাথের কাছে এগিয়ে এলো। সোমনাথ এবার ভয়ে স্থির হয়ে গেল। তার মন থেকে এই ভয় মুছে ফেলতে পারছে না কোনোভাবেই। তবু বাইরে তার বহিঃপ্রকাশ করতে চাইছে না সোমনাথ। সোমনাথ জানে তার প্রস্তাব হয়তো শাঁকচুন্নিকে আরও বেশি ক্রুদ্ধ করে তুলেছে ভেতরে ভেতরে। আর এখন সোমনাথ ভয় পেয়ে গিয়েছে এটার বহিঃপ্রকাশ ঘটলেই মুশকিল। কিন্তু শাঁকচুন্নি তার কাছে এসে দাঁড়ালো না। সে তার শরীরের সাদা শাড়ির আঁচলটা ধরে চিৎকার করে উঠল, এই জঙ্গল, এই বন্ধন, আমি মুক্তি চাই, আমি শান্ত হতে চাই, কিন্তু তোদের সমাজের ওই নোংরামি আমার পায়ে শেকল পরিয়ে রেখেছে। শাঁকচুন্নি হঠাৎ করে তার হাত সোমনাথের দিকে নয় বরং আকাশের দিকে তুলল। সেই মুহূর্তে পুরো জঙ্গলের বাতাস যেন কেঁপে উঠল। গাছের ডালপালা তীব্র বেগে নড়তে শুরু করলো। মনে হলো সমস্ত জঙ্গলটাই যেন চিৎকার করছে। শর্ত একটাই, শিক্ষক, তুই যদি আমাকে সত্যি মুক্তি দিতে চাস তবে বল, তুই এই জঙ্গল থেকে বের হয়ে গিয়ে সকলকে বলবি এই জঙ্গলে যে বিধবা মারা গেছে সে শাঁকচুন্নি নয়, সে বন্দিনী। তার অপূর্ণ সাধের জন্য নয়, বরং এই সমাজের বঞ্চনার জন্য সে অভিশাপ পেয়েছে। তারা যেন আমাকে ভুলে না যায়। সোমনাথ মাথা ঝাঁকালো। তার চোখে তখন আর ভয় নেই, আছে গভীর এক সহানুভূতি। আমি কথা দিচ্ছি, আমি গ্রামের প্রতিটা মানুষকে বলবো তোমার বঞ্চনার কথা, তোমার কষ্টের কথা। তুমি আজ রাতে আমায় মুক্ত করো, আমি তোমায় মুক্তি দেব। এই কথাগুলো শাঁকচুন্নির অন্তরাত্মাকে যেন শান্ত করে দিল। তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, যা মাটিতে পড়ার আগেই বাষ্পীভূত হয়ে গেল। যা, চলে যা সোমনাথ, তোর মা অপেক্ষা করছে। আমার আর কোনো ক্ষতি করিস না। শুধু মনে রাখিস, তুই আমার মুক্তির শর্ত পূরণ করবি। যা, চলে যা, যা। সোমনাথের শরীর থেকে এক লহমায় যেন সব ভার সরে গেল। সে দেখল লতানো শিকড়গুলো মাটি থেকে তার পা ছেড়ে দিয়েছে। স্কুটারটা যেন তার দিকে তাকিয়ে রয়েছে। স্কুটারটার ওপর থেকে একটা ঘন কালো ধোঁয়া উঠে মিলিয়ে গেল আকাশে। সোমনাথ ভেতরে ভেতরে কাঁপতে কাঁপতে স্কুটারটা স্টার্ট দিল। আর কি অদ্ভুত ব্যাপার, কোনো গোলযোগ ছাড়াই সেটা স্টার্ট নিল। সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। তার শরীরের সমস্ত শক্তি দিয়ে সে স্কুটারটাকে জঙ্গলের শেষ সীমান্তের দিকে চালিয়ে নিয়ে চলে গেল। তার কানের পাশে তখনও যেন শাঁকচুন্নির শেষ কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। জঙ্গলের এই ভয়ানক পথ মাত্র কিছুক্ষণের মধ্যেই পার করে ফেলল। আর তারপর সে ঢুকে পড়ল গ্রামের ভিতরে। পিছনে ফেলে আসা সেই জঙ্গল এখন নীরব। পরের দিন সকালে বেলুনডাঙ্গা গ্রামে এক নতুন রটনা শুরু হলো। সোমনাথ আর কোনোদিন শর্টকাট জঙ্গলের পথে পা রাখেনি, কিন্তু সে তার কথা রেখেছিল। সেই গ্রামের মানুষজনকে একত্রিত করে সেই রাতে ঘটে যাওয়া পুরো ঘটনাটা খুলে বলেছিল। সে শাঁকচুন্নিকে ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ রূপে নয়, বরং এক সামাজিক বঞ্চনার শিকার রূপে তুলে ধরেছিল মানুষজনদের সামনে। গ্রামের মানুষজন সেদিন থেকে আর শাঁকচুন্নিকে অভিশাপের চোখে দেখেনি, বরং ওরা তার জন্য প্রার্থনা করত। অনেকে বলে এই ঘটনার পর বেলুনডাঙ্গার জঙ্গল থেকে আর কোনো মানুষের হারিয়ে যাওয়ার খবর মেলেনি। রাতে আর কোনো নারী কণ্ঠের ফিসফিসানিও শোনা যায় না। সোমনাথ হয়তো তার জীবনে ফিরে এসেছে, শিক্ষকতা করছে, কিন্তু তার ডান গালে শাঁকচুন্নির থাপ্পড়ের সেই দাগ, সেই অদৃশ্য শীতল ক্ষত, তার জীবনের এক গভীর উপলব্ধি
সব সময়ের জন্য রয়ে গেছে। আসলে শাঁকচুন্নিরা হয়তো শুধু অতৃপ্ত আত্মা নয়, তারা সমাজের তৈরি করা অভিশাপ। তারা শুধু মুক্তি চায়, আর সেই মুক্তি পেতে হলে সমাজের মানুষকেই একদিন তাদের ভুল শুধরে নিতে হবে। আজকের গল্প বেলুন ডাঙার জঙ্গলে এ পর্যন্তই। আজকের গল্পের লেখক আমি, তোমাদের বন্ধু প্রীতম। গল্প পাঠেও ছিলাম আমি, তোমাদের বন্ধু প্রীতম। আর আমার সঙ্গে অন্যান্য চরিত্রে অবশ্যই ছিল অন্তরা। যদি বঙ্গভূতের রঙ্গ তামাশা সিরিজের এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চটপট একটা লাইক আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর তার সঙ্গে যদি আমাদের চ্যানেলে তুমি আজ নতুন শ্রোতা বন্ধু হও, তাহলে তোমার জন্য একটাই অনুরোধ, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রেখো। এবার চলে আসব গত পর্বে যে 10 জন সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণায়। তারা হলে মৌমিতা দত্ত, মোহিনী ভট্টাচার্য, ঝর্ণা খাতুন, রিপসিতা মালিক, রিয়া দাস, নিয়তি সিং, রচনা সামন্ত, কৃষ্ণকলি সহ অনেকেই। এবার চলে আসব আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, সোমনাথ যে গ্রামের স্কুলে শিক্ষকতা করত সেই গ্রামের নাম কি? জানি উত্তরটা বেশ সহজ, তাই আর অপেক্ষা না করে চটপট মোবাইল ফোনটা নাও আর টাইপ করে ফেলো সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আর হ্যাঁ, তোমাদের জন্য থাকছে আরও একটা সারপ্রাইজ। আগামী সোমবার ঠিক বেলা 12টায় আসছে আরও একটা সাহিত্য থেকে তুলে নিয়ে আসা ভূতের গল্প। জানি তোমরা শোনার জন্য নিশ্চয়ই অপেক্ষা করছো। সময়টা মনে রেখো কিন্তু, সোমবার ঠিক বেলা 12টা। তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামী শনিবার রাত্রি 11টায়। আর তোমরা নিশ্চয়ই অপেক্ষা করছো রহস্য রোমাঞ্চ গল্পের জন্য, সেটাও আসছে খুব শিগগিরই। তোমরা শুধু সঙ্গে থেকো, ভালো থেকো। আজ তবে বিদায় নিই।